আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে আমার এই ভিডিওর প্রথম দুইটা স্লাইড থেকে জানতে পেরেছেন আমি আপনাদের সামনে আজকে কি বিষয়ে কথা বলতে চাচ্ছি। ইলেকট্রনিক্স মিডিয়া আমাদের বর্তমান যুগের চাহিদা। ইলেকট্রনিক্স মিডিয়া বলতে আমি বুঝাচ্ছি কম্পিউটার, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগের মাধ্যম এগুলাকে। আমরা যতই বলি না কেন মোবাইল ফোনের অপব্যবহার বেশি, আমরা যতই বলি না কেন ইলেকট্রনিক্স মিডিয়া আমাদের তরুণ সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, আমাদের তরুণ প্রজন্মকে বেয়াদব বানাচ্ছে। তারা অনলাইনে গেম খেলে, ওয়েব সিরিজ দেখে, সামাজিক যোগাযোগের মাধ্যমে এরা খারাপ বন্ধুর সাথে মিশছে, পড়ালেখা গোল্লায় যাচ্ছে। তরুণ সমাজের নৈতিকতা এবং মূল্যবোধ সুশিক্ষা কমে যাচ্ছে। কথাটা সত্য, এটি একটি গভীর এবং বাস্তব সমস্যা। এই পরিবর্তিত পরিস্থিতিতে একজন শিক্ষক হিসেবে আপনার করণীয় কী এবং এই নতুন পরিস্থিতিতে আপনি নিজেকে কিভাবে খাপ খাইয়ে বর্তমান যুগের চাহিদা অনুসারে একজন যোগ্য শিক্ষক করে তুলবেন, তার কিছু দিক, সমস্যা এবং সমাধান নিয়ে আমি আজকে কথা বলবো। আমি নিজেও একজন শিক্ষক, আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করেছি বিদায় আজকে আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যারা আমার থেকে বয়সে অনেক বড় আছেন, আপনারা বেয়াদবি নেবেন না। আমি শুধুমাত্র একজন শিক্ষক নয়, শিক্ষাকে নিয়ে আমি গবেষণা করি। তো আমার গবেষণালব্ধ জ্ঞান থেকে আমি যতটুকু বুঝেছি, যতটুকু দেখেছি, সেটাই আমি বলার চেষ্টা করব। এবার সেটা আপনার মতের সাথে মিলতে পারে, আবার নাও মিলতে পারে। তো এই ক্ষেত্রে আপনাদের মতামত যদি ভিন্ন থাকে, সেটা আপনি আপনার নিজেরটা গ্রহণ করবেন। আর যাদের মতামত আমার সাথে মিলে যাবে, তারা আমার মতামতটা গ্রহণ করতে পারেন। এটা আমার একটা ব্যক্তিগত মতামত, এটা আপনাকে গ্রহণ করতেই হবে এবং নির্ভরযোগ্য, আমি এমনটা দাবি করছি না। তো আমরা বর্তমান সময়ে কি সমস্যায় পড়ি? আগে আমরা দেখতাম যে শিক্ষার্থীরা শিক্ষক দেখলেই রাস্তার এক পাশে মাথা নিচু করে বিনয়ী ভঙ্গিতে দাঁড়িয়ে যেত। সাইকেল চালানো অবস্থায় থাকলে সাইকেল থেকে নেমে যেত, শিক্ষকদেরকে সালাম দিত এবং সসম্মানে শিক্ষক তাকে ফেরিয়ে গেলে তারপরে সে সামনের দিকে আগাতো। কিন্তু বর্তমান সময়ে শিক্ষার্থীরা দেখেন, শিক্ষককে দেখলে তারা কিন্তু দূরে গিয়ে দাঁড়ায় না, বরং মাথা উঁচু করে শিক্ষকের সামনের দিকে এগিয়ে আসে এবং মাথা উঁচু করে সালাম দেয় এবং শিক্ষকের সাথে হ্যান্ডশেক করতে চায়। অনেকের চোখে এটা বেয়াদবি, আবার অনেকের চোখে এটা বেয়াদবি নয়। আমার মতো তরুণ প্রজন্মের যারা শিক্ষক, আমরা এটাকে অনেক বেশি বড় বেয়াদবি বলে মনে করি না। যাক, শিক্ষার্থীরা গভীর রাত পর্যন্ত মোবাইলে গেমস খেলে, মেসেজিং, ফেসবুকিং, ইউটিউব এই নিয়ে এসে রাত 3টা-4টা অবধি কাটায় এবং শেষ রাতে ঘুমায়। আর শেষ রাতে ঘুমানোর ফল পরের দিন দেরি করে ওঠে এবং মাঝে মাঝেই প্রায়ই সপ্তাহে 4-5 দিন সে স্কুল ফাঁকি দেয়, মা বাবার কথা শুনে না। 3 নম্বর সমস্যা, কিছু তরুণ অত্যন্ত জেদি হয়। সে মা বাবার কাছে অনেক দামি একটা স্মার্টফোন, একটা স্মার্ট ওয়াচ, একটা ল্যাপটপ কিনে দেওয়ার জন্য বায়না ধরে। না কিনে দিলে সে মাথা গরম করে, মায়ের সাথে রাগ দেখায়, ভাত খাবে না, ঘর ছেড়ে চলে যাবে ইত্যাদি ইত্যাদি। আবার কেউ কেউ ঘরে ভাঙচুরও করে। অনেকে বাবাকে ভয় করে, আবার অনেকে বাবাকেও ভয় করে না। 4 নম্বর যে সমস্যাটা আমার চোখে পড়েছে, ক্লাসে শিক্ষকের কথায় ছাত্ররা মনোযোগী নয়। শিক্ষক পড়াচ্ছেন, শত চেষ্টা করে তাদেরকে মনোযোগী করার চেষ্টা করছেন, কিন্তু সে সহপাঠীর সাথে কথা বলে যাচ্ছে, পড়া শুনছেও না, শিখছেও না। শিক্ষক প্রচলিত সরকারি আইন অনুযায়ী তাদেরকে কোনোরূপ শারীরিক শাস্তি বা মানসিক শাস্তি দিতে পারছেন না, যার কারণে তাদেরকে দমন করা যাচ্ছে না। দেখা যায় যে শিক্ষক ক্লাসে কঠোর হন, তার ক্লাসে শিক্ষার্থীরা বেশি ফাঁকি দেয়, ক্লাস ছেড়ে চলে যায়। আবার একটা গুরুত্বপূর্ণ সমস্যা, গুরুতর যে সমস্যাটা, অপরিণত বয়সে শিক্ষার্থীরা সহপাঠীদের সাথে ছেলে মেয়ে, কখনো মেয়ে ছেলের সাথে, কখনো ছেলে মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, পড়ালেখা গোল্লায় যায়, চুলোয় যায়। তাদের মাথায় যখন একবার প্রেমের ভূত চেপে যায়,
তখন সে আর পড়ার জগতে থাকে না। তো এখান থেকে পরিত্রাণের উপায় কী, সমাধানটা কি? আমি প্রথমেই বলবো, স্যার দয়া করে একাল সেকাল বলবেন না, একালের ছেলেরা খারাপ আগের ছেলেরা ভালো, এই কথাটা বলবেন না। উপরে যে দোষগুলো আমি আলোচনা করেছি একটু চিন্তা করুন। আমি আমাদের ছাত্র জীবনে ফিরে যাই, একটু বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের যুগে কি এসব এইরকম এখনকার যুগের মতো এরকম বেয়াদব ছেলে, দুষ্ট ছেলে ছিল না? ছিল তো। অপরাধের ধরনটা ভিন্ন হয়েছে, কিন্তু অপরাধ সে যুগের ছাত্ররাও করেছে। শিক্ষকের কথা সে যুগের ছাত্ররাও কেউ কেউ শুনেছে, আবার কেউ কেউ শুনেনি। আমি বলি, আসলে ব্যাপারটা এখানে, আগেকার দিনে প্রতিটা ক্লাসে 30 জন 20 জন ছাত্রছাত্রী ছিল, এখনকার যুগে এক একটা ক্লাসে 100 জন শিক্ষার্থী। আগে পুরো স্কুলে 100 জন শিক্ষার্থী ছিল না। তাইলে শিক্ষার্থীর সংখ্যা যেমন বাড়ছে, আনুপাতিক হারে দুষ্ট ছেলের সংখ্যা বাড়বে, এটা তো সাধারণ কথা, জানা কথা। সকল যুগেই সুবোধ বালকেরা মা বাবার কথা, শিক্ষকের কথা, বড়দের কথা মান্য করে সুশিক্ষায় শিক্ষিত হতো, আজও হচ্ছে। দুষ্ট ছেলেগুলো বড় হয়ে কি সবাই গোল্লায় যায়? দুষ্ট ছেলে আগেও ছিল, এখনও আছে। দেখুন তো আমাদের সমাজের দিকে তাকিয়ে, আপনার সহপাঠী যে ছেলেটা অনেক দুষ্ট ছিল, সে কি গোল্লায় গেছে? না, সবাই গোল্লায় যায় না, সবাই খারাপ হয় না, বয়সের সাথে সাথে তারা বদলায়। কেউ কেউ শান্ত সুবোধ মেধাবী ছাত্রটির চাইতেও এগিয়ে যায়, তাদের দোষটা বয়সের। এই দুষ্ট ছেলেটাই, যে দুষ্ট ছেলে আপনার সাথে পড়েছে, আপনার ক্লাসমেট, সেই দুষ্ট ছেলেটাই বড় হয়ে এখন একজন আদর্শ বাবা। সে নিজের সন্তানকে সদুপদেশ দেন, শিক্ষকের কাছে এসে তার ছেলের বেয়াদবির জন্য অভিযোগ করেন, তাকে শাসন করতে বলেন। তাহলে দোষটা আসলে যুগেরও না, দোষটা একেবারে এককভাবে ছেলেদেরও না, এটা বয়সের দোষ। এখন আমি মূল কথায় আসি। এই পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনি কি করবেন? আপনি একজন শিক্ষক, সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি, এবং আপনার উপর দাঁড়িয়ে, আপনার উপর ভিত্তি করে এই সমাজে ভালো সন্তানগুলো তৈরি হবে এবং এরা ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব দেবে। তাইলে আপনার করণীয়টা কি? আমি বলবো, আপনি প্রথমে সচেতন হন, নিজে ডিজিটাল লিটারেসি সম্পর্কে নিজে জানুন। আপনি নিজে যদি ডিজিটাল লিটারেসি সম্পর্কে না জানেন, তাহলে শিক্ষার্থীদেরকে শুধু শুধু ডিজিটাল লিটারেসি বন্ধ করার জন্য, ডিজিটাল লিটারেসির খারাপ দিক ব্যাখ্যা করার জন্য আপনি কিভাবে প্রস্তুত হলেন? আপনি আগে জানেন শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল লিটারেসিটা, প্রযুক্তির ব্যবহারটা কোনটা ভালো এবং কোনটা মন্দ, অনলাইন নিরাপত্তা, সাইবার বুলিং, এগুলোকে প্রতিরোধ করার ব্যবস্থা আপনি নিজে শিখুন। কোনগুলো ফেক নিউজ, কোনগুলো সত্য নিউজ, এগুলোকে শনাক্ত করার চেষ্টা আগে নিজে করুন, আগে নিজে শিখুন এবং এই বিষয়ে তাদেরকে সচেতন করে তুলুন। আপনার শিক্ষার্থীরা অবশ্যই আপনার কথা শুনবে। আবার দেখুন, মিডিয়াতে সব খারাপ খবর হয় না। ইলেকট্রনিক্স মিডিয়ার ভালো দিকও আছে, আবার খারাপ দিকও আছে। এই ইলেকট্রনিক্স মিডিয়ার জগতে আপনি নিজে পদচারণা করুন এবং শনাক্ত করুন কোনটা নেতিবাচক দিক এবং কোনটা ইতিবাচক দিক। আপনি আপনার ছাত্রদেরকে ইতিবাচক দিকগুলো তুলে ধরুন এবং পাশাপাশি ইতিবাচক ব্যবহারটা শিখান। শিক্ষামূলক ওয়েবসাইটগুলো কোন ধরনের হয়, শিক্ষামূলক ওয়েবসাইট থেকে কিভাবে শেখা যায়, অনলাইনে কোর্স করে কিভাবে নিজেকে স্বাবলম্বী করা যায়, কিভাবে নিজের সৃজনশীল কাজকে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে উপস্থাপন করে অর্থ উপার্জন করা যায়, এ সম্পর্কে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করুন। তো শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে হলে আগে আপনার নিজেকে তো জানতে হবে নাকি? আপনি নিজেই যদি প্রযুক্তি সম্পর্কে অজ্ঞ থাকেন, তাহলে শিক্ষার্থীদেরকে প্রযুক্তির অজ্ঞতা বা অন্ধকারাচ্ছন্ন দিকটি চিহ্নিত করে দিবেন কিভাবে? আসুন আমরা আগে শ্রেণীকক্ষে আমাদের শিক্ষকরা যেরকম মূল্যবোধ এবং নৈতিকতার চর্চা করেছেন, আপনি নিজের জীবনে নিজের মূল্যবোধকে এবং নৈতিকতার আদর্শের মাপকাঠি হিসাবে নিজেকে গড়ে তুলুন। আপনাকে দেখে আপনার শিক্ষার্থী শিখবে। আপনার শিক্ষার্থীর আচরণ, কথাবার্তা, সময়ানুবর্তিতা, সততা আপনার অনুকরণেই তৈরি হবে। আপনি সময়কে মূল্য দেন, আপনি সততার মধ্যে থাকুন, আপনার কথাবার্তা সংযত করুন, আপনার আচরণকে শিক্ষার্থীদের কাছে বন্ধুত্বের মতো করে উপস্থাপন করুন। দেখবেন আপনার অনুকরণে তারা ভালো হয়ে যাবে।
ক্লাসরুমে নিয়মিতভাবে শুধুমাত্র পাঠ্যপুস্তক পড়াবেন না, পাশাপাশি নৈতিকতার বিষয়ে আলোচনা করুন। প্রতিদিন আলোচনা করুন। পাঠ্য বইয়ের বাইরে নীতিভিত্তিক গল্প, জীবনের বিখ্যাত ব্যক্তিদের উদাহরণ, বিখ্যাত ব্যক্তিদের জীবনী, আপনার সমাজে কোনো একজন ভালো মানুষ যে এখন স্বয়ংসম্পূর্ণ, মানবিকতা, সহানুভূতি, সততা, দেশপ্রেম, এগুলো তাদের মধ্যে জাগিয়ে তুলুন। এগুলো জাগিয়ে তোলা আপনার দায়িত্ব। শিক্ষার্থীদের সাথে খোলাখুলি আলোচনা করুন। ইলেকট্রনিক্স মিডিয়ার প্রভাব কী, আমাদের জীবনে ইলেকট্রনিক্স মিডিয়া কতটুকু প্রয়োজন, ঠিক কতটুকু প্রয়োজন হলে আমাদের চলবে, এবং কোনটা নিয়ে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া কোনটাকে ব্যবহার করা উচিত, কোনটাকে ব্যবহার করা উচিত নয়, এগুলো নিয়ে তাদের সাথে খোলাখুলি আলাপ করুন। তাদেরকে শুধু ভয় দেখিয়ে এই যে মোবাইল ফোন ব্যবহার করিও না, প্রযুক্তি ব্যবহার করিও না, এই ধরনের আপনি ধমক দিবেন, তাদেরকে শাস্তি দিবেন, তাইলে ওরা মানবে না। আপনি যতই চেষ্টা করবেন ওরা আপনার কথা শুনবে না। একটা সময় সে আপনার বিরুদ্ধে কথা বলবে এবং সে প্রতিবাদ করে মাথা উঁচু করে দাঁড়াবে। আপনি সরাসরি তার কাছে মতামত জানতে চান, যুক্তিতর্কের মাধ্যমে আপনি তাকে সঠিক পথের নির্দেশনাটা দেন। সে আপনার কাছে যুক্তিতর্কে হেরে যাবে, কারণ সে বয়সে কম, আপনি শিক্ষক, সে ছাত্র। আপনি যুক্তিতর্ক দিয়ে তাকে বুঝান। আপনি একজন শিক্ষক, আপনার যে ছেলেটা প্রযুক্তিতে আসক্ত, বেয়াদবি করতেছে, আচরণে পরিবর্তন আসতেছে, আপনি তার পরিবারের সাথে যোগাযোগ করুন। তার ডিজিটাল কার্যকলাপ সম্পর্কে তার পরিবারকে সচেতন করুন। তাদের সাথে সম্মিলিতভাবে সমস্যা সমাধানের জন্য চেষ্টা করুন। গার্ডিয়ানের সাথে যোগাযোগ করে খোঁজখবর রাখেন, তারা কী ধরনের প্রযুক্তি ব্যবহার করে এবং কতক্ষণ ব্যবহার করে, এটাকে নিয়ে খোঁজখবর রাখুন। তাদের সাথে খোলামেলা আলোচনা করুন। আর শ্রেণী কক্ষের পরিবেশটা একটু পরিবর্তন করুন। সেকেলে হয়ে শুধুমাত্র লেকচার গতানুগতিক পদ্ধতিতে থাকবেন না। শুধু ছাত্রদেরকে নীতিবাক্য শুনিয়ে যাবেন, পড়া মুখস্থ করিয়ে যাবেন, এটা এই যুগের চাহিদা নয়। আপনি ওই গতানুগতিকতা থেকে বেরিয়ে আসুন। কেন্দ্রিক পদ্ধতির পরিবর্তে শিক্ষার্থী কেন্দ্রিক পরিবেশ তৈরি করুন। শিক্ষণ পরিবেশ এমনভাবে তৈরি করুন যেখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। তারা যাতে কাজ করতে গিয়ে তারা সমস্যায় পড়বে, আপনাকে প্রশ্ন করবে এবং আপনি তাদেরকে উত্তর দেবেন, এবং আপনার উত্তরের প্রেক্ষিতে সে নিজের মতামত ব্যক্ত করবে। তাকে স্বাধীন চিন্তার সুযোগ দিন। তার মধ্যে সৃজনশীল সমালোচনামূলক চিন্তার বিকাশ ঘটান। শুধুমাত্র মুখস্থ নির্ভর পড়া থেকে বেরিয়ে আসুন। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা আছে। আপনার ক্লাসে 100 জন শিক্ষার্থীর মধ্যে সবাই ডাক্তার হবে না, সবাই ইঞ্জিনিয়ার হবে না, সবাই রাজনীতিবিদ হবে না, এক একজন এক একটা কিছু হবে। তার মৌলিক প্রতিভাটাকে খুঁজে বের করার চেষ্টা করুন, এবং যেই খাতে আগ্রহী এবং যার যেখানে দক্ষতাটা বেশি তাকে ওই দক্ষতার পয়েন্টটা ধরিয়ে দিন, তাকে উৎসাহ দিন। তার নিজের পছন্দের বিষয়টাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তাকে উপদেশ দিন। শুধুমাত্র মিডিয়ার অপ্রয়োজনীয় ক্ষতিকর বিষয়গুলো জেনে নিজেকে এবং শিক্ষার্থীদেরকে দূরে রাখবেন না। আপনার পড়ালেখার পাশাপাশি যেটা সিলেবাস কেন্দ্রিক পড়ালেখার বাইরে খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কাউটিং, বিজ্ঞান ক্লাব, সহপাঠক্রমিক এই যে কার্যক্রমগুলো আছে, যেগুলোতে মননশীলতার বিকাশ ঘটে এবং যেগুলোতে নেতৃত্ব তৈরি হয় আর ডিজিটাল মাধ্যমের প্রতি অতিরিক্ত আসক্তি কমে যায়, এই রকম কাজে তাদেরকে নিয়োগ করুন। দেখবেন তাদের প্রযুক্তির প্রতি আসক্তিটা কমে যাবে। সে বিকেলবেলায় যদি মাঠে খেলতে আসে, সে যদি একটা খেলায় পারদর্শী হয়, সে যদি একটা কাজে পারদর্শী হয়, তাকে যখন আপনি প্রশংসা করবেন, সে তার ওই পছন্দের বিষয়টা নিয়ে সময় দেবে। তাহলে তার প্রযুক্তির প্রতি আসক্তিটা কমে যাবে। আপনি একজন মেন্টর, আপনি একজন কাউন্সিলর। তার ব্যক্তিগত পছন্দের দিকে আপনি মনোযোগ দিন। তার সমস্যাগুলোকে বোঝার চেষ্টা করুন। তার সমস্যাটা ঠিক কোথায়, তার সমস্যাটাকে বোঝার চেষ্টা করুন, তাকে বোঝার চেষ্টা করুন, সময় দিন। তাকে শুধু ধমক দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। তার মুখটা বন্ধ করতে পারবেন, তার মনটাকে আপনি বন্ধ করতে পারবেন না। আপনি তার মনের সাথে মিশে যান। তার আচরণগত সমস্যাগুলোকে সরাসরি দোষের না বলে তাকে চিহ্নিত করে দিন, ভালো হওয়ার সুযোগ তৈরি করে দিন। তাকে বুঝান যে তোমার এই আচরণটা সমাজের কাছে নিন্দনীয়, ভালো নয়, এটাকে পরিহার করো। তুমি কি করো, নিজের প্রতি বিশেষ যত্ন নাও, তাইলে তোমার আরও ভালো হবে। তাকে এটা বোঝান কিভাবে পরিবর্তিত পরিস্থিতি আপনি নিজেকে যোগ্য করে তুলতে পারবেন। এখন আমি এই নিয়ে কথা বলছি যে প্রিয় শিক্ষক,
শিক্ষক মহোদয়, আপনাদের জন্য আমার আজকের কথাগুলো বলা। আপনি ডিজিটাল টুলস এবং প্ল্যাটফর্মের ব্যবহার শিখুন। ডিজিটাল শিখন এবং শেখানো উপকরণগুলো, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, শিক্ষামূলক অ্যাপস, অনলাইন রিসোর্স এগুলোর ব্যবহারের দক্ষতা অর্জন করুন। নতুন প্রযুক্তির সাথে নিজেকে আপডেট রাখুন। ব্যাকডেটেড হয়ে থাকবেন না। অনলাইনের নিরাপত্তা সম্পর্কে জ্ঞান অর্জন করুন এবং সে অনুযায়ী নিজে বাঁচুন, শিক্ষার্থীদেরকেও বাঁচান। নতুন প্রযুক্তির সাথে পরিচিত হন। কৃত্রিম বুদ্ধিমত্তা, আমরা অনেকে এখন বলতেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কী, ভার্চুয়াল রিয়েলিটিটা কী, এই সমস্ত নতুন প্রযুক্তির সাথে নিজে পরিচয় হন এবং শিক্ষাক্ষেত্রে এগুলোর ইতিবাচক ব্যবহার সম্পর্কে ধারণা রাখুন। আপনি যখন শিক্ষাক্ষেত্রে এই ইতিবাচক দিকগুলো ব্যবহার করবেন, আপনার কাছ থেকে দেখে দেখে শিক্ষার্থীরাও শিখবে, আপনার পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে। প্রয়োজনে প্রশিক্ষণ গ্রহণ করুন। সরকার প্রশিক্ষণ না দিলে নিজের টাকায় প্রশিক্ষণ নিন। নিয়মিত অধ্যয়ন করুন। নতুন নতুন বিষয়, নতুন নতুন জার্নাল, পত্রিকা, গবেষণামূলক প্রবন্ধ এগুলো পড়ুন এবং শ্রেণীকক্ষে নতুন নতুন উদাহরণ উপস্থাপন করুন। আপনার নিজের তথ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করুন। ছাত্ররা অটোমেটিক্যালি আপনার প্রতি আসক্ত হয়ে যাবে, আপনার কথার প্রতি তারা আকৃষ্ট হয়ে যাবে, আপনার কথার জাদুতে তারা মুগ্ধ হয়ে যাবে। শিক্ষার্থীর সাথে, অভিভাবকদের সাথে আপনার যোগাযোগ দক্ষতাটা বাড়ান। আপনার প্রতিষ্ঠান প্রধান এবং অন্যান্য শিক্ষকদের সাথে যোগাযোগ দক্ষতা বাড়ান। আপনার যেখানে লিকেজ আছে, যেখানে আপনার ঘাটতি আছে, সেটা আপনার সহপাঠীর কাছ থেকে শিখে নিন। শিক্ষার মধ্যে দোষের কিছু নাই। প্রয়োজনে আপনি সাইকোলজি পড়ুন, শিশু মনোবিজ্ঞান পড়ুন। কোন বয়সের শিশুরা কী ধরনের আচরণ করে এবং কোনটা নৈতিক আচরণ, কোনটা খারাপ আচরণ, এবং এই আচরণগুলোতে কীভাবে পরিবর্তন আনা যায়, তাদেরকে কিভাবে আসক্তি থেকে দূরে সরানো যায়, এই নিয়ে চিন্তা করুন। আপনি গবেষণা করুন। আপনি একজন শিক্ষক, আপনি শুধু বেতনের জন্য মজুরি খাটছেন, এই মন মানসিকতাটা পরিহার করুন। আপনার নিজের মানসিক একটা প্রস্তুতি থাকা দরকার প্রতিটি ক্লাসের জন্য। ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন। প্রযুক্তিকে চ্যালেঞ্জ হিসাবে না দেখে সুযোগ হিসাবে গ্রহণ করুন। ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে নিজেকে পরিবর্তন করুন। ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দেন। শিক্ষার্থীরা বেয়াদবি করেছে, কী কারণে করেছে সেই কারণটা আগে অনুসন্ধান করুন। কারণটা অনুসন্ধান করলে আপনার এই সমস্যাটাকে সমাধান করা একেবারেই সহজ হয়ে যাবে। বিশেষ করে তারা যখন ইলেকট্রনিক্স মিডিয়ার নেতিবাচক প্রভাবে ভুল পথে চালিত হচ্ছে, সেখানে আপনি তাদেরকে ওই নেতিবাচক দিকগুলোর খারাপ পরিণতির কথা উদাহরণের মাধ্যমে তুলে ধরুন। আপনি হলেন একজন আদর্শ স্থপতি একটি সমাজ এবং একটি রাষ্ট্রের। একটি দেশের প্রধানমন্ত্রী হতে শুরু করে একেবারে কেরানি, গরিব কেরানি পর্যন্ত প্রত্যেকটা মানুষ শিক্ষকের হাতেই গড়া। মানুষ জন্মের সময় একটা পশুমাত্র থাকে। এই পশুমাত্র মানুষটির জৈবিক চাহিদা এবং ক্ষুধার তাড়না ছাড়া অন্য কিছু তার মধ্যে থাকে না। তার মনের মধ্যে যে ভাষা, তার মুখের মধ্যে যে ভাষা, এটা ফুটিয়ে তোলে একজন শিক্ষক। একটা সমাজ বিনির্মাণে, একটা দেশ নির্মাণে, একটা সুন্দর পৃথিবী নির্মাণে শিক্ষকের চাইতে আর বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা কারো হতে পারে না। আপনি প্রযুক্তির অগ্রযাত্রাকে ঠেকাতে পারবেন না। মানুষ প্রযুক্তির ব্যবহার শিখে গেছে। আপনি না শিখালে সে তার বন্ধুর কাছ থেকে শিখবে, কিন্তু আপনার কাছ থেকে শিখলে সে ভালোটাই শিখবে। শিক্ষার্থীদের নৈতিক মানবিক মূল্যবোধকে উদ্বুদ্ধ করার জন্য আপনি নিজেকে প্রশিক্ষিত করুন এবং শিক্ষার্থীকে আকৃষ্ট করুন। তো আমার আলোচনা দীর্ঘায়িত করলাম না। প্রিয় শিক্ষক মণ্ডলী, আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বা কারো মনে কষ্ট গিয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। বিশেষ করে বয়োজ্যেষ্ঠরা, আপনারা যারা এই কথা মনে ধারণা করে আছেন আর মাত্র 2-4 বছর আমি থাকবো, এরপরে তো আমি রিটায়ারমেন্টে চলে যাব, তাহলে আমার এখন প্রযুক্তি শিখে লাভ কী? আসলে এটা ঠিক না। আপনার ঘরে ছেলে মেয়ে আছে, নাতিপুতি আছে, ওদেরও আপনি অভিভাবক, ওদেরও আপনি শিক্ষক। আপনি যদি নতুন পরিস্থিতির সাথে নিজেকে দক্ষ করে তুলতে না পারেন, তাহলে তাদের সাথে আপনার যোগাযোগ দক্ষতাটা বাড়বে না, তাদের সাথে আপনার সক্ষতাটা বাড়বে না, কমে যাবে। ধন্যবাদ সবাইকে।